নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা, তারপরে বেধড়ক মারধর। ওড়িশাতে আবারও ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। কটকে বেধড়ক মারধর করা হয়েছে গোঘাটের রাজা আলীকে। শুভদীপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, রাজা আলী তিনি কি জানাচ্ছেন, কেমন আছেন তিনি? দেখো, তিনি এখনো বাড়ি ফিরে কিন্তু আতঙ্ক তার কাটেনি। গত ৮ মাস আগে ওড়িশার কটকে কাজে গিয়েছিলেন গোঘাটের বিরামপুরের বাসিন্দা এই রাজা আলী। তিনি পাথরের কাজ করতেন এবং ৮ মাসে পরিশ্রম করে ৫০,০০০ টাকা তিনি জমিয়েছিলেন। এর কয়েকদিন পর বাড়ি ফিরতেন, কিন্তু তার আগেই বাংলাদেশি তকমা দিয়ে তাকে মারধর করা হয় এবং তার উপার্জনের ৫০,০০০ টাকা কিন্তু ছিনিয়ে নেওয়া হয় এবং কোনো রকমে প্রাণ ভয়ে তিনি পালিয়ে আসেন রাতের অন্ধকারে। এবং তার কাছে কোনো ভাড়াও ছিল না, বাস ভাড়াও ছিল না। কোনো রকমে আরামবাগ তিনি পৌঁছান, তারপর পরিচিতর এক মাধ্যমে কোনো রকমে বাসের ভাড়া মেটান। তারপর বাড়ি ফিরে স্বাভাবিকভাবে রাজার পাশাপাশি তার পরিবারের লোকজনও কিন্তু প্রচন্ড আতঙ্কিত, কারণ তাদের একমাত্র পরিবারের রোজগার করতো কিন্তু এই রাজাই। বাবা মা বৃদ্ধ, তারা কর্ম আর কোনো কাজ করতে পারেন না, তাই এই ছেলের ওপরই কিন্তু নির্ভরশীল ছিল সকলে। তাই পরিবারের দাবি এরপর আর ওড়িশায় পাঠাতে তারা ভয় পাচ্ছেন, আতঙ্কে রয়েছেন, তাই কাজে আর পাঠাবেন না, এমনটাই দাবি করছেন। বেশ, রুমে মোটামুটি ওরা ১০-২০ জন হবে এলো, এসে ওদের সারা জয় শ্রীরাম বল। এখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো নি। জয় শ্রীরাম বলার পর পকেটে কি আছে দেখি, এখন পকেটে কাজ করেছিল, ৫০,০০০ টাকা পেমেন্ট পেয়েছিল, এখন টাকা সারিয়ে নিয়েছিল। বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল, কে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে। বাইরে গেল উড়িষ্যা, যাওয়ার পর ১ মাস পরে ওদেরকে বেঁধেছিল বাজারে, ওদেরকে ঘরের ভিতরে ঘিরে ফেলেছে। ওরা ৩ জন ছিল, আমাদের তমলুকের ২ জন ছিল আর আমার ওই ছেলেটা ছিল। মারধর করছে যে বাঙালি কোথায় সব মেরেছে, যে বাংলাদেশে না কোথায়, সেই জন্য বলছে আরো মারছে সবকে। আর এরকম মারধর করলে কি করে পাঠাবো? আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো, আর বাইরে পাঠাবো নি কোনোদিন। গ্রামই বরঞ্চ ভিক দুঃখ করে খাবে, সেও ভালো। ওই দিদি চাললাই খাই, আমি ৯ মাস গেছিল, কিছু দিলে আমি কি খাবো, না হলে আমার ছেলে তো সবই কেড়ে নিয়েছে। স্বামীরও হার্টের প্রবলেম, নিজেরও শরীর খারাপ, প্রচুর ভয়েতেই রয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই ধরনের জঘন্য অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন, টিএমসি নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকম ভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে। সিএএ আবেদন করে মিলল ভারতীয় নাগরিকত্ব। আবেদনের ঠিক ৪ মাসের মাথায় হাতে নাগরিকত্বের শংসাপত্র। এসআইআর শুনানি প্রক্রিয়ার মধ্যেই নাগরিকত্বের শংসাপত্র পেল পূর্বস্থলীর দাস পরিবার। নবকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নবকুমার, জটিলতা কোথায় ছিল? দেখো, বিষয়টা হচ্ছে যে এসআইআর শুরু হয়েছিল সেই মুহূর্তেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। তার পরবর্তীকালে তারা সিএতে আবেদন করে। ২৬ বছর ধরে তারা এখানে পরিবারটি ছিল বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে আসার পরে, কিন্তু তার পরবর্তীকালে তারা এখানকার ভোটার কার্ড এবং আধার কার্ড এগুলি সমস্ত কিছু করার পরে যখন এসআইআর হয় তখন তারা আতঙ্কিত হয়ে পড়ে। তখন সিএতে তারা নথিভুক্ত করে প্রায় ৪ মাস আগে, এবং তার পরবর্তীকালে এই ৮ই জানুয়ারি তাদের বাড়ি থেকে মেল আছে বাড়িতে, এবং সেখানে জানায় যে তাদের হার্ড কপিটা নিয়ে আসতে হবে, এবং তারপরেই তার স্বস্তির হাওয়া। কারণ হচ্ছে এতদিন ধরে থাকার পরও কিন্তু তারা নাগরিকত্ব কিভাবে করবে এবং কিভাবে হবে এইসব নিয়ে তারা কোনো রকম দ্বিমত ছিল না। তারা ভেবেই নিয়েছিল তারা ভারতবর্ষের নাগরিক, কিন্তু পরবর্তীকালে এই এসআইআর হওয়াতেই তারপরে এই তারা দ্বিধাগ্রস্ত হয়ে পরবর্তীকালে তারা এই আসাতে ঠিক হয়ে আসাতে তারা খুব খুশি এবং তার পরিবার জানায়। বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি, ২৫-২৬ বছর আগে এসেছি। আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না। ৪ মাস আগে আবেদন করেছি, সেই নাগরিকত্বের কার্ড পেয়েছি। এখন আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষে। বাংলাদেশ চট্টগ্রাম ছিলাম, ছেলে পেয়েছে
খুশি আমরা। এখন আমিও করেছি, ছোট ছেলের জন্য করেছি, সবার জন্য হয়ে গেছে, বৌমার জন্য করেছি। আমাদের এখনো বাইরে নেই, ও বড় ছেলেটা আগে করছে, ছেলেটার বাইরেছে। হ্যাঁ, আমরাও পাবো। অনুপ্রবেশকারীর ভুয়ো নথি বানিয়ে গ্রেফতার সালানপুরে ছোট সেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো নথিতে ছোটন সেনকে স্বামী উল্লেখ। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, কিভাবে পুলিশের জালে এই ছোটন সেন? দেখো, যখন পাসপোর্ট বানাতে যায় এবং তার ভেরিফিকেশন যখন পুলিশের পক্ষ থেকে করা হয়, তখনই ঘটনা সামনে আসে। সালানপুরের বাসিন্দা ছোটন সেন এক অনুবেশ বাংলাদেশি মহিলাকে তিনি নিজের স্ত্রীর পরিচয় দিয়েছিলেন এবং তার পরিবারের সদস্যর নথিপত্র দিয়ে পরে তার একাধিক নথি ভুয়ো তৈরি করেছেন এবং শেষমেশ তার যখন পাসপোর্ট তৈরি করতে যায় তখনই পুলিশ ভেরিফিকেশনে এই তথ্য সামনে আসে। ঘটনা আসার পরেই ছোটন সেনকে গ্রেফতার করেছে সালানপুর থানার পুলিশ। অন্যদিকে যে মহিলার এই গোটা বিষয়টি সামনে এসেছে, কি মহিলার ভুয়ো নথি তৈরি করে পরে তৈরি করা হচ্ছিল, সেই মহিলা ঘটনার পর থেকে পলাতক এলাকা ছেড়ে। বেশ, যখন আমি নোটিশ পেলাম তখন আমি ওখানে গিয়ে আমি সব জানলাম যে আমার চুরি হয়েছে, আমার চুরি করে বানিয়েছে। আমি তো এতে আমি কোনো ইনভলভ নেই, এতে আমি কিছু জানি না। ও কি যে করে কি যে না করে ওর সাথে তো আমার কোনো লেনদেন নেই। ও তো আলাদা মানে করে দিয়েছে ওকে। তার স্ত্রী আছে, তার শ্বশুর বাড়ি আছে, তার ছেলে আছে। আর নজর রাখবো এবার বহরমপুরের দিকে। বহরমপুরে সেখানে শ্মশানে পিটিয়ে খুন এক যুবককে, বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। মত্ত অবস্থায় হামলা মারধরের অভিযোগ। কি কারণে এই খুন, কি নিয়ে গন্ডগোল? প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত? দেখো, মৃতদেহ সৎকার করতে এসেছিল বহরমপুরের গোড়াবাজার শ্মশানে। সেই সময় কে আগে পোড়াবে এই নিয়ে গন্ডগোল, আর তার জেরেই দুই মৃতদেহ দলের মধ্যে গন্ডগোল। তা থেকে বচসা, তারপরেই এক পক্ষ অপর পক্ষকে বাঁশ দিয়ে বেধড়ক ভাবে মারধর করে এবং 3 জন গুরুতর আহত হয়। 3 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে জয়ন্ত ঘোষ নামে এক যুবক মারা যায়। এই ঘটনায় অপর পক্ষের 3 জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে এবং এই ঘটনাতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় বহরমপুর এলাকাতে। বেশ, ওদের মধ্যে রবীন দাসের মৃতদেহ সৎকার করতে এসেছিল, দিয়ে ওই তো ওইলে ঝামেলা হয়, দিয়ে তারপরে ভাইকে মারে। ওরা ওই কলাবেড়ে কলাবেড়ের লোক। হ্যাঁ, কলাবেড়ে এলাকার লোক। যে মারা গেছে তার বাড়ি কোথায়? জিতপুর ঘোষপাড়া। আমার কাকার ছেলে, মানে আমার বাবার খুড়তো ভাইয়ের ছেলে। অ্যারেস্ট হয়েছে শুনলাম 3 জন। হ্যাঁ, আমরা ওটাই শুনছি যে 3 জন। আমরা এখন চোখে দেখিনি। আপনারা কি চাইছেন? আমরা ফাঁসি চাইছি, তাদের যারা মেরেছে তাদের ফাঁসি চাইছি। আমরা ফাঁসি চাইছি। আমরা ওদের ফাঁসি ছাড়া আমাদের আর কোনো ভাষায় বোঝানো যায় না। মানে ওই ফ্যামিলিটা একবারে শেষ। ফ্যামিলিটার বলতে আর কেউ না, একটাই ছেলে। ওই ফ্যামিলিটাই বাবা মাকে দেখার জন্য, অন্ন জোগানোর জন্য ওই একটা ছেলে ওদের ভরসা, আর কেউ নেই। তাই এইভাবে নৃশংসভাবে হত্যা করার জন্য অ্যাটেম্পট টু মার্ডার কেস আপনি ফাঁসির দাবি চাইছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে চাঁদার জুলুম, চাঁদা আদায়ের প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দেওয়া হয়। তা আবার মাইকে প্রতিবাদীকে হুমকি দিচ্ছেন ক্লাব কর্তা। শোনাবো আগে আপনাদের। আর আমি ওপেন বলছি, মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গিয়াসুর ছেলে, তার পোকা নাকি নাম। সে যেদিনকে বাড়ি আসবে, সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসতে দিই, সে কত বড় পান্ডা, কত বড় বিদেশে থাকে, কত টাকার মালিক হয়েছে, সে মালিক দেখা যাবে। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, প্রতিবাদীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছেন এই ক্লাব কর্তা। কে এই দাপটে ক্লাব কর্তা? কি নিয়ে এত দাপট তার? দেখো প্রিয়াঙ্কা, একেবারে দাপটের এই ক্লাব সম্পাদক ওয়াসিম রহমান, তিনি কিন্তু এই মান্দারপুর যেখানে রয়েছে রামনগর থানার মান্দারপুর সোনালী সংঘের সম্পাদক এবং তিনি এবং এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অঞ্চল সভাপতিও রয়েছে। এই দাপুটি নেতা বলা যেতে পারে এবং দাদাগিরি বলা যেতে পারে। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি একজন যুবককে হুমকি, অর্থাৎ বাড়িতে আগুন ধরে দেওয়া এবং তার হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেখাচ্ছে। কারণ যেখানে ওই যুবক, ওই ক্লাবের সদস্যরা যারা রাস্তায় ঘিরে
চাঁদা আদায় করছিল, তিনি সেই চাঁদা আদায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। সেই পোস্টকে কেন্দ্র করে প্রকাশ্য দিবামূলক মঞ্চে, যেখানে একেবারে বার্ষিক অনুষ্ঠান ক্লাব কর্তৃপক্ষের যে বার্ষিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং তার হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেখায় এবং সেই পরিবার তারা রামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা আতঙ্কে ভুগছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। যেখানে ওই যুবক কিন্তু বিদেশে থাকেন এমনটাই তিনি অভিযোগ করছেন। বাড়িতে তার স্ত্রী এবং মা থাকে। এই নিয়ে তিনি পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। মান্দারপুর সোনালী সংঘের লাইভ অনুষ্ঠান চলাকালীন মান্দারপুর সোনালী সংঘের সেক্রেটারি এবং 5 নম্বর মৈতনা গ্রাম পঞ্চায়েতের মেম্বার মাননীয় ওয়াসিম রহমান, উনি আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আমার সপরিবারকে প্রাণে মেলে ফেরা হুমকি দেন এবং আমাকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে দেবেন এবং প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। আমার বাড়ি যাওয়ার সম্ভব এই মাসেই ছিল, তো আমি এই ভয়ে আর বাড়ি যাব না। আমার বউ, বৃদ্ধ মা বাবা, বড় দিদি, দাদাবাবু সবাই আছেন, সবাই আতঙ্কে ভুগছেন। সোনালী সংঘ ক্লাবে অনুষ্ঠানে সম্পাদক ওয়াসিম রহমান ধমকি দিয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে দিবেন, হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে দিবেন। এখন আমি ভয়ে আতঙ্কে আছি। এটা শিবপ্রেম চক্রান্ত করে আমাদের বদনাম করার জন্য, আমাদের অনুষ্ঠানকে বদনাম করানোর জন্য, যার জন্য আমি বক্তব্যতে একটু বলেছিলাম যে শিবপ্রেমে জামানায় এইসব কারবার হতো। শিবপ্রেমরা তাকে কেউ কিছু বললে কারো ঘর জ্বালিয়ে দিত, কারো ঠ্যাং ভেঙে দিত, কারো উপরে জুলুম করতো, করতো। কিন্তু আমরা তো সেরকম করি না। আমরা তো মানুষকে ভালোবেসে অনুষ্ঠান করি, মানুষের কাছে চেয়ে আমরা ওইসব অনুষ্ঠান, ছোট মোটো অনুষ্ঠানগুলো করে থাকি। রাজনীতিতে আমাদের সঙ্গে পারে না, যার জন্য এটা বদনাম ছড়িয়ে আমার নামে আমাকে ছোট্ট করানো বা একটা খারাপ করানোর চেষ্টা চালাচ্ছে। আর এবার নজর রাখবো হুগলি শ্রীরামপুরে, সেখানে এক হাসপাতালে বিক্ষোভ, সদ্যজাতর মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। কি কারণে এই উত্তেজনা, ঠিক কি অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে? রানা আমাদের সঙ্গে রয়েছেন। রানা। হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো রিসার 11 নম্বর ওয়ার্ড পার্কের বাসিন্দা রীনা দেবী গত 9 জানুয়ারি সে প্রসব যন্ত্রণা নিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হয়ে রাখছে। সেই রাতেই কিন্তু পুত্র সন্তান সে প্রসব করে, কিন্তু তারপরেই সেই পুত্র সন্তানের মৃত্যু হয়। এরপরে কিন্তু গতকাল সেই মৃত পুত্র সন্তানকে পরিবারের হাতে তুলে দিল। পরিবারের যে অভিযোগ যে এখনো পর্যন্ত যে মা প্রসূতি কেমন আছে সেটা নিয়ে কিন্তু তাদেরকে সঙ্গে দেখা করতে দেয়নি। এই নিয়েই আজকে বিক্ষোভ ফেটে পড়ে পরিবারের লোকজনের অভিযোগ যে হাসপাতালে গাফিলতির জন্যই নবজাতকের মৃত্যু হয়েছে। আমার পেশেন্ট খুব ভালো ছিল, তার মধ্যে এরা আমার পেশেন্টকে নিয়ে গেছে ভেতরে। এরা কিছুতেই আমার পেশেন্টকে সিজার করছে না, খালি ইনজেকশন লিখছে, ওষুধ লিখছে, 200 ইনজেকশন নিয়ে আসুন, 300 ইনজেকশন নিয়ে আসুন। পেশেন্টের সঙ্গে কোনো না সম্পর্ক, না কিছু দেখা না। ডাক্তার আমাদের সঙ্গে কথা বলছে, সাইন করুন, আপনাকে রিস্ক নিতে হবে, আপনার বাচ্চা নেই। পেশেন্টের অবস্থা বেশ খারাপই ছিল যখন ভর্তি হয়, তো আমরা সঙ্গে সঙ্গে ডেলিভারি চেষ্টা করি। ওটিতে নিয়ে যাওয়া হয়, ওটিতে গিয়ে সিজারের চেষ্টা হয়, বাচ্চাকে বাঁচানো গেল না। ওটিতেই তাকে ভেন্টিলেটরে দিয়ে আমরা শিশুতে শিফট করি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। আউট অফ ডেঞ্জার হয়নি এখনো, আমরাও পেশেন্টের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর এবার হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ায় দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রীতিমতো উত্তেজনা। হাওড়ার জয়পুরে দুর্ঘটনায় মৃত্যু, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। সন্তু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সন্তু, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? দেখো, হাওড়ার জয়পুরের আনুমানিক দুপুর 12:30 নাগাদ হচ্ছে কার্তিক দোলই নামে বছরস্থ এক ব্যক্তি, তিনি কিন্তু যখন রাস্তা পার হচ্ছিলেন সেই সময় কিন্তু জয়পুর বাজারের কাছে ঝিকিরা হাওড়া রোডের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই হাওড়া ঝিকিরা রুটের বাস, সেই বাস কিন্তু দ্রুত গতিতে যায়। এর আগেও কিন্তু একাধিক এই দুর্ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু ওই বাসে ঘাতক বাস দিয়ে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ এবং ঘাতক বাস দিয়ে আটক করেছে। আর হাওড়ার পর এবার আমরা নজর রাখবো বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়ক, সেখানেও দুর্ঘটনা। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং সেই সংঘর্ষে 5 জন জখম হয়েছেন। যারা জখম হয়েছেন তারা এখন কেমন আছেন? শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু।
দেখো, যারা আহত হয়েছিলেন তারা বর্ধমানের সুপার স্পেশালিটি উইং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অনাময় হাসপাতালে ভর্তি আছে এবং তাদের অবস্থা স্থিতিশীল এমনটাই আমরা জানতে পারছি। এবং সকালেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি মেচেদা থেকে বর্ধমান গামী বাস এবং সেই বাসটি বর্ধমানের উল্লাস বাস স্ট্যান্ডে ঢোকার জন্য উল্টো দিকের লেন ধরে আসছিল এবং সেই সময়ে দুর্গাপুর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং তাতেই এই দুর্ঘটনা ঘটে এবং তারপর জেরে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ আহতদের উদ্ধার করে অনাময় হাসপাতালে ভর্তি করে। বেশ। বাজি কারখানার বিস্ফোরণে মৃত্যু, কলকাতার হাসপাতালে মৃত্যু বাজি শ্রমিকের। গতকাল চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে 90% ঝলসে যায় গৌরহরি গঙ্গোপাধ্যায়। অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, গৌরহরি গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, কিন্তু বাকিরা যারা ভর্তি রয়েছেন তারা কেমন আছেন? দেখো, হিমাল মাগুরে যে দুজন রয়েছে তাদের অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল থেকে আজ পর্যন্ত তারা চিকিৎসায় সাড়া দেননি এবং তাদের যে অংশে পুড়েছে এবং যেভাবে তারা বাজির আগুনে পুরো ঝলসে গিয়েছে সেখানে কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা অতি ক্ষীণ এবং চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো একজন শ্রমিক, তার অবস্থাও কিন্তু যথেষ্ট সংকটজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গৌরহরি গঙ্গোপাধ্যায়ের তার মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামে এসেছে। এই ঘটনায় কার্যত এলাকায় শোকের ছায়া, কারণ 4 জন গুরুতর জখম হয়েছেন, তার পাশাপাশি বেশ কয়েকজন তারা কিন্তু আহত রয়েছেন এবং এই ঘটনায় মৃত্যুর খবর আসার পরে বেশ। নদিয়া জেলা হাসপাতালে সিসিও বিল্ডিং, 24 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। অন্যদিকে কৃষ্ণনগরে সেখানে সরকারি কলেজে নতুন স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন। কৃষ্ণনগরের শক্তিনগরে নদিয়া জেলা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। সরকারি এই হাসপাতালে এবার নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। সম্প্রতি এই ইউনিটের উদ্বোধন করা হয়। আমাদের মতো গরিব মানুষ আমরা খুব খুশি। আমরা নার্সিংহোম বহন করতে পারবো না, এখানে বাড়ির কাছে ভালো চিকিৎসা পাবো এই আশা রাখি। আমরা খুব খুশি হয়েছি। এতদিন হাসপাতালের একটি ছোট ঘরে চালু ছিল 11 বেডের সিসিইউ পরিষেবা। এবার আউটডোর বিল্ডিং এর 4 তলায় 24 বেডের আলাদা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এই 4 তলায় এক্স-রে, ইকো এবং ইসিজি করা যাবে। নতুন ফ্যাসিলিটি, প্রায় ডাবল দ্য ক্যাপাসিটি। 16টা বেড আমরা পিওর সিসিইউ হিসাবে ইউজ করব আর 8টা বেড স্টেপ ডাউন হিসাবে। আর এখানে আমাদের একটা মোবাইল ইউএসডি ইউনিট, মোবাইল এক্সরে সবকিছু থাকছে। প্রত্যেকটা বেড ইজ আ সেলফ কন্টেইনড ইউনিট, যেখানে আপনাকে শিফট করে ট্রলিতে পেশেন্ট না নিতে হয়। সো ইট ইজ আ বিগ স্টেপ ফরওয়ার্ড। এটাতে যত ভালো ফ্যাসিলিটি আমরা দিতে পারি ততই নদিয়ার জন্য বেটার। নদিয়ার কৃষ্ণনগরের আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে নতুন স্মার্ট ক্লাস এর উদ্বোধন করা হয় শনিবার। দ্রুত ক্লাস চালু হবে। সব কলেজে স্কুলে আছে, আমাদেরটাও আমরা খুব চাইছিলাম যে এটা হোক, আমাদের স্মার্ট ক্লাসরুম ওপেন হলো। এতে আমরা হয়তো সবাই মিলে ভালোভাবে ক্লাস করতে পারবো। এই কলেজে স্মার্ট ক্লাস চালু রয়েছে একটি রুমে। কলেজ পড়ুয়ার সংখ্যা 850। তাদের দাবি, এতজনের জন্য একটি ক্লাসরুম যথেষ্ট নয়, আরেকটি রুমের প্রয়োজন ছিল। শনিবার সেটারই উদ্বোধন হয়। প্রচুর সুবিধা হবে, কারণ আমাদের যে একটা স্মার্ট ক্লাসরুম ছিল তাতে সেমিনার বা কোনো ক্লাস একটা ডিপার্টমেন্ট চালু করলে অন্য ডিপার্টমেন্টরা করতে পারতো না। তো আর একটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আশা করবো অনেক উপকৃত হবে আমরা এই ক্লাসরুমের জন্য। মহামিত্র আমাদের কলেজকে একটি স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য এমপি ল্যাডের ফান্ড থেকে প্রায় 19.5 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছিলেন। এই নেটের মাধ্যমে পুরো তারা সমস্ত পৃথিবীর পড়াশোনাটা এই স্মার্ট ক্লাসরুমে বসে করতে পারবে এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে কলেজকে এইরকম একটি উপহার দেওয়ার জন্য। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।